গুড মর্নিং বন্ধুরা, আমি হচ্ছি এসকে আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফ্রি টাইম ব্লগার। যদি আমার কন্টেন্ট অথবা ভিডিও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং অতি অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু আমি ভুল বলে থাকি অথবা আমার কোনো কিছু ইমপ্রুভমেন্টের দরকার থাকে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কেন আজকের ভিডিওটা আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর সেলস রিপ্রেজেন্টেটিভরা কীভাবে লং টার্ম কাজ করতে পারবে অথবা নিজেদের কীভাবে ডেভেলপ করতে পারবে, তো সেটা নিয়ে হবে। এবং আমরা অনেক সিনিয়র এমআরদের সঙ্গে এই ব্যাপারেই কথা বলবো। ভিডিওগুলো একটু লেন্দি হতে পারে বা একটু লং হতে পারে, আপনারা অতি অবশ্যই ভিডিওগুলো একটু পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আজকে আমরা পেয়ে গেছি অভিষেক ঘোষ মহাশয়কে। তো অভিষেক দার থেকে আমরা জাস্ট একটু তার কেরিয়ার সম্বন্ধে একটু জেনে নেবো। অভিষেক দা, তুমি তোমার একটু জাস্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর তোমার কেরিয়ার সম্বন্ধে যদি একটু বলো আমাদের। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে আমার বাবাও একটা সময় সেলস প্রফেশনে ছিলেন। উনি তো অ্যাকচুয়ালি, আমি মেডিকেল প্রফেশনটা আছি, উনি কনজিউমার দিকটা ছিলেন। সেনকো বিস্কুট কোম্পানি বলে একটা বিস্কুট কোম্পানি ছিল, তো উনি সেলস প্রফেশনে চাকরি করতেন। তো আমি তারপরে লাস্ট 20 বছর এই প্রফেশনটায় আছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আমরা আছি। আমি প্রথমে একটা ছোটো ছোটো কোম্পানিতে ছিলাম। ছোটো কোম্পানি মিনস কোম্পানি সবাই সমানই, কেউ ছোটো বড় হয় না, তার তবুও নামের নিরিখে, র্যাঙ্কিংয়ের নিরিখে ছোটো বড় গণ্য করা হয় আমাদের প্রফেশন, আমাদের ইন্ডাস্ট্রিতে। তো প্রথমে আমি একটা কোম্পানিতে ছিলাম, দেশীয় কোম্পানিতে, সেখানে প্রায় 6 মাস 7 মাস কাজ করি। তারপর আরেকটা কোম্পানিতে আমি হাওড়া ডিস্ট্রিক্টে কাজ করি 6-7 মাস। তারপর দীর্ঘ 18 বছর আমি এখন একটা কোম্পানিতে কাজ করি। এটা সর্বভারতীয় লেভেলে কাজ হয়, এবং তার পাশাপাশি কিছু মাল্টিনেশনাল কিছু জায়গাতে অনেক অন্যান্য দেশেতেও কিছু কাজ হয় কোম্পানিটা। তো কাজ করছি এখনো, এই পর্যায়েই আপাতত আছি। 20 বছর হলো এখানে, আমার টোটাল প্রফেশনের মধ্যে 18 বছর এই কোম্পানিটার সঙ্গে আমি আছি। অভিষেক দা, তুমি প্রায় 18 বছর ধরে একই কোম্পানিতে আছো। হুম। তো তোমার কখনো মনে হয়নি যে আমি একটা অন্য কোম্পানিতে ফার্স্ট লাইন অথবা একটা অন্য কোম্পানিতে জাম্প দিয়ে একটু হাইক নিই? একই কোম্পানিতে লং টার্ম করে যাচ্ছ, মানে কিভাবে তুমি করছো এটা যদি বলো। অ্যাকচুয়ালি সুযোগ পাইনি তা নয়। ভারতবর্ষে দেশীয় এবং মাল্টিন্যাশনাল দুটো হাউসেরই সুযোগ পেয়েছি অনেকগুলো, কিন্তু কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আমি এই কোম্পানিটা রয়ে গেছি 18 বছর ধরে। হার্ডেল ছিল, অনেক হার্ডেল ছিল, অনেক রকম সমস্যা ছিল, এখনও সমস্যা আছে, যেটা ওভারকাম করার চেষ্টাও করছি। কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট বলতে, আহ, এই প্রফেশনটায় কিছু ইমোশনস থাকে। যেমন ইমোশন থাকে মানে হচ্ছে আমার কিছু কলিগ ছিল, যে কলিগদের সঙ্গে দীর্ঘ 18 বছর আমার ওঠা বসা, বিভিন্ন আপস অ্যান্ড ডাউন বিভিন্নভাবে কেটেছে। তো তো হয়তো তারা কালের নিয়মে আমার সঙ্গে নেই, কিন্তু আমি রয়ে গেছি। আমি রয়ে গেছি, আমি আমার স্ট্যান্ড পয়েন্ট, আমার কিছু জায়গায়, কিছু আমার প্রিন্সিপাল পয়েন্টে আমি মনে হয়েছে অনেকবার। রিসেন্টলিও আমি একটা সুযোগ পেয়েছিলাম একটা ভালো কোম্পানি যাওয়ার, কিন্তু আমার কোনো সময় মনে হলো যে না, আমি এখন থেকে যাই। একটা জায়গা তৈরি করে যাওয়ার দিন তো চেষ্টা করেছি, যাতে এটা কোনোভাবে নষ্ট না হয়, বা আহ, আমার দিকেও কোনো কনফিডেন্সটা, যেটা আমি তৈরি করেছি এতদিন ধরে, সেটার জন্য কোনোভাবে না হয়, বাধা না পড়ে। তো সেই হচ্ছে ব্যাপার। হার্ডেল থাকবে। এই মেডিকেল র্যাপ বা মেডিকেল প্রফেশন আর এছাড়া আদার্স যে ধরুন সেলস প্রফেশন আছে, ধরুন ব্যাংকিং সেক্টরে আছে বা যারা গাড়ি বিক্রি করছে বা যারা ডাইরেক্ট সেল করছে রিলায়েন্স ট্রেন্ডে দাঁড়িয়ে, তো তাদের সঙ্গে আপনি কি তফাৎ দেখেন বা আমাদের যে জব সেটাকে কতটা আপনি মানে বেটার মনে করেন? আমি আজকের ডেটে দাঁড়িয়ে ইনডাইরেক্ট সেল সঙ্গে যুক্ত আছি। আমার সেলটা ইনডাইরেক্ট সেল, আমার ডাইরেক্ট সেলের সঙ্গে আমি কাজ করেছি। আমি আমি বললাম একটু, আমি ব্যাংকিং সেক্টরেও কাজ করেছি, আমি কিছু কনজিউমার সেক্টরেও আমি কাজ করেছি, আমি ইনডাইরেক্ট সেক্টরেও কাজ করছি। ডাইরেক্ট সেক্টর ইনডাইরেক্ট সেক্টরের মধ্যে আহ, তফাৎ হিউজ ডিফারেন্স মিনস হচ্ছে, আমি যদি এখন বলি যে আমি একটা অ্যাক্সিস ব্যাংকের আমি একটা লোন বেচতে যাচ্ছি, লোনটার ক্ষেত্রে আমাকে যে কমিউনিকেশন করতে হয়, আর যদি আমি একটা প্যারাসিটামল বেচতে যাই, অথবা যদি একটা অ্যামক্সিসিলিন ক্লার্বনেট পটাশিয়াম বেচতে যাই, বা অ্যামক্সিসিলিন ক্লার্বনেট পটাশিয়াম সম্বন্ধে ডাক্তারবাবুকে বলতে যাই, তাকে আমাকে সায়েন্স থেকে শুরু করে তার টোটালটাই আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। আমার পড়াশোনাটা অনেক বেশি করতে হচ্ছে। আমি কোনো জায়গাটাই, কোনো সেলস প্রফেশনে কোনো কাজটাই আমাদের ছোট করে দেখার কিছু নেই। কিন্তু আমাদের প্রফেশনের ক্ষেত্রে যেটা আমাদের আছে, এটা যে আমাদের বিজ্ঞান চর্চার উপর তো অনেক কিছু ডিপেন্ড করে, সায়েন্টিফিক নলেজটা আমাদের বেশি লাগে। তো সেই জন্য আমাদের কোম্পানিগুলোতে ট্রেনিংও হয় সেইভাবে। কোম্পানিগুলো প্রায়, কোনো কোম্পানি আগে তো হতো প্রায় 1 মাস 15 দিন 20 দিনের ট্রেনিং হতো, এখন তো কোম্পানিগুলো তাই টাইমটা শর্ট পিরিয়ড করে 7 দিন 10 দিনের ট্রেনিং দেয়, যেখানে সায়েন্সের দিকটা অনেকটা দেখতে হয়, সায়েন্সের অনেকটা বেশি থাকে। কারণ ডাক্তারের কাছে আমার যে প্রোডাক্টের নলেজ শেয়ার করতে হয়, যেটা
নলেজ শেয়ার হয়তো সেখানেও করতে হতো। আমার আইসিআইসি ব্যাংকের যেখানে আমি যদি লোন বেচছি বা অন্য একটা কোম্পানি কনজিউমার প্রোডাক্ট বেচছি, যে বিস্কুট বেচছেন, যিনি লজেন্সের রিপ্রেজেন্টেটিভ, যিনি কিপেরও রিপ্রেজেন্টেটিভ, তাকে হয়তো কনভিন্স করতে তার প্রোডাক্টের উপরে, কিন্তু আমাকে কনভিন্স করতে হচ্ছে আমার নলেজটাকে পুরো শেয়ার করতে, সায়েন্স ভিত্তিক নলেজ। তো এইখানে একটা ডিফারেন্স আছে, এবং ডিফারেন্স হচ্ছে পাশাপাশি এইখানে আর একটা ডিফারেন্স হচ্ছে যে ধরুন একটা আমি লজেন্সের জন্য আমি কোনো একটা দোকানে গিয়ে অ্যাপ্রোচ করছি যে আমার লজেন্সটা একটা ক্যাডবেরি লজেন্সটা খুব সুন্দর খেতে, আর দোকানদার কনভিন্স হলে দোকানদার কনভিন্স বলছে ঠিক আছে তুমি আমাকে একটা জার পাঠিয়ে দিও, বা আমার ডিস্ট্রিবিউটার যিনি আছেন তাকে বলছেন ঠিক আছে ওই দাদা যে বললেন একটা জার পাঠিয়ে দিও। কিন্তু আমাদের প্রফেশনাল বিউটিটা হচ্ছে এটা যে আমি নলেজ শেয়ার করছি এমন একটা লোককে, যারা আমার উল্টো দিকে যিনি বসে আছেন তিনি হচ্ছেন যে আমাদের সমাজের একটা শিক্ষার দিক থেকে একটা উচ্চতম জায়গায় তিনি বসে আছেন, তিনি ডাক্তারবাবু। তাকে কনভিন্স করতে হচ্ছে আমার এই প্রোডাক্টটা কতটা ভালো কাজ করতে পারে, আমার প্রোডাক্টটা কতটা ভালো, কোনটা ক্রিয়া কোনটা পার্শ্ব প্রতিক্রিয়া, টোটাল বিষয়টা রাখতে হচ্ছে। এবং আমার প্রোডাক্টটা শুধু ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রোডাক্টটা ভালো এটা বলেই ডাক্তারবাবু কিন্তু কনভিন্স হবে এমন বিষয়টা নয়। আমার প্রোডাক্টটা যদি ডাক্তারবাবু লেখেন, যে মলিকুলটা ডাক্তারবাবু যদি লেখেন, সেই ডাক্তারবাবু এই মলিকুলটা আশেপাশের দোকানগুলোতে পাওয়া যাবে কিনা, এবং সেই ওষুধটা আমার ডিস্ট্রিবিউটার লেভেলে এটা আছে কিনা, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টোটাল চেনটা যদি কোনো একটা জায়গায় ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু আমার কাজটাই বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের জবটা একটু ডিফিকাল্ট। আর এখনকার ধরুন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসছে বা আগেকার ধরুন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো আপনি কি তফাৎ দেখেন এখনকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর আগেকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ? আপনার মনে হয় কি তফাৎ? হিউজ তফাৎ, হিউজ তফাৎ হচ্ছে এই কারণেই আমি আমি আমার যেখানে আমি যেখানে অবসর সময় কাটাই, সেখানেও আমার বেশ কিছু আমি পছন্দ করি, খুব সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তাদের সেই অবসর যেখানে আমি সময়টা কাটাই সেখানে আসেন। তো তাদের সঙ্গে আমি এখনো নলেজ ইনক্রিজ করতাম। আমি একটা সময় আছে, আমি মানে কোনো জিনিস লুকাবো না, লুকানোটা ঠিক নয়। আমি যখন কোনো কথা বলছি, এটা আমার স্পষ্ট হয়ে কথা বলাটাই উচিত বলে আমি মনে করি। আমি ধরুন কোনো একটা প্রোডাক্ট আমি কোম্পানি আমার লঞ্চ করবো, সেই কোম্পানির প্রোডাক্টটা কোম্পানি আমার ট্রেনিং দিল, আমি ট্রেনিং দেওয়ার পরে বুঝলাম, তখন অনেকটা আগের সময়ের কথা বলছি আমি, কিন্তু আমি দেখলাম যে আমি ট্রেনিং যেটা দিল, আমি ঠিক প্রোডাক্টটা নিতে আমি ঠিক বুঝতে পারলাম না। কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আরেকটুখানি মনে হয় থাকলে ভালো হতো, কিন্তু লজ্জার কারণে এতজনকার সামনে হয়তো আমি সেই মিটিংয়ের মধ্যে বলতে পারিনি। আমি যদি মার্কেটে এসে আমি সেই সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে এসে জিজ্ঞেস করতাম, দাদা আমি এই প্রোডাক্টটা এইরকমভাবে লঞ্চ হয়েছে, আমি বুঝতে পারিনি, আমার মনে হচ্ছে এই জায়গাগুলো আরেকটু বুঝলে ভালো হতো। তাদের নলেজ এত বিউটিফুল নলেজ, যে লোকটা ট্রেনিং হলে কি আমার ট্রেনিং দিয়েছে, আমার মনে হচ্ছে তাতে বেটার হয়েছে তিনি ট্রেনিং। সেই দাদা সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে বললেন যে এইভাবে বল, এইভাবে জিনিসটা আছে, এইভাবে করতে হবে। তাতে আমি দেখলাম যে আমি আরও বেশি নিজেকে সাবলীলভাবে প্লেস করতে পারলাম ডাক্তারবাবুদের সামনে, এবং আমি আরও বেশি করে সুন্দরভাবে বুঝতে পারলাম প্রোডাক্টের সম্বন্ধে। তাই কাজেই বলছি, এখনকার জেনারেশন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা তখনকার জেনারেশন মেডিকেল, এই যে বললাম না ট্রেনিং একটা ব্যাপার, তখনকার জেনারেশন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 15 দিন 30 দিনের ট্রেনিং নিয়ে তাহলে মার্কেটে আসতেন, আমরা এসেছি 10 দিনের ট্রেনিং নিয়ে। এখনকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 5 দিন 7 দিনের ট্রেনিং নিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে। তাতে তফাৎ থাকবেই, তাদের বিস্তীর্ণ তফাৎ থাকবে। আর তখনকার সময়ের মার্কেটিং স্টাইল আর এখনকার সময় মার্কেটিং স্টাইল, এই দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কারণ তারা শুধুমাত্র নলেজটাই বলতেন ডাক্তারবাবুদের কাছে, নলেজটাই শেয়ার করতেন। এবং এখন তো অনেক রকম পার্সপেক্টিভে মার্কেটিং হয়, সেই পার্সপেক্টিভটা আমি অন ক্যামেরা নয় বললামই না, এখন অনেকগুলো পার্সপেক্টিভ মার্কেটিং হয়। কিন্তু আগের যারা করে গেছেন তারা শুধুমাত্র সায়েন্স এই উপরে, অ্যান্ড রিলেশন বিটুইন দ্য কাস্টমার অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই দুটো ভিত্তির উপরে দাঁড়িয়েই তিনি কিন্তু টোটাল কাজটা তারা করে গেছেন। সেই জন্য আমি তাদেরকে প্রত্যেকটা সময় সম্মানের জায়গায় রাখি, এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার আমার গর্বের বিষয় যে আমি এমন কিছু সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এখনো থাকি বা ছিলাম বা আছি, যারা আজকের ডেটে দাঁড়িয়ে যে কোনো কোম্পানির মালিক বা যে কোনো কোম্পানির একদম বড় জিএম বা জিপি পোস্টে চাকরি করার মতো যোগ্যতা তারা একদিন রাখে। তাদের কমিউনিকেশন স্কিল বলো, তাদের সায়েন্টিফিক নলেজ বলো, অসাধারণ, যেটা আজকের ডেটে আমার কাছে খুব মিসিং লাগে। যে আমরাও হয়তো তাদের যোগ্য পূর্বসূরি হয়ে উঠতে পারিনি, বা এখন যে জেনারেশন আছে তারা হয়তো বা ওই জেনারেশনটাকে টাচ করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। এইটা একটা গ্যাপ, এই একটা মিসিং লিঙ্ক আছে, এটা এখনো থাকবে। এখনো যে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা সিনিয়র বেশ কিছু মানুষ কাজ করছেন, তাদের জন্য যদি অ্যাটলিস্ট কথাটা বলা যায় মার্কেটে, অ্যাটলিস্ট যখন আমরা মার্কেটে কাজ করছি, যদি একে অপরের সঙ্গে জুনিয়র এবং সিনিয়রদের মধ্যে কথোপকথনটাও থাকে, তাহলেও কিন্তু আমার কাজের জায়গায় অনেক ডেভেলপমেন্ট হয়।
যেগুলো অনেকটাই আমরা আমাদের কোম্পানির কর্তৃপক্ষের কাছে হয়তো শিখতে পারি না, বা কোনো একটা জায়গায় লজ্জার জন্য আটকে যাই। কিন্তু সেই সিনিয়র ব্যক্তিটাকে যদি আমি জিজ্ঞেস করি বিনা লজ্জা পেয়ে, সে কিন্তু যেভাবে আমাকে বলবে, যেভাবে শেখাবে, সেটা কিন্তু অনেকের তুলনায় বেটার, অনেকের তুলনায় কার্যকরী। আমার আমার জীবনে যেমন কাজে লেগেছে, আমি জানি নিশ্চয়ই যেমন আমাদের জুনিয়র যে সমস্ত ছেলেরা আমার এখন পর্যন্ত আছেন, এই প্রফেশনে কাজ করছেন, তাদের জন্য খুবই কার্যকরী হয় বলে আমি মনে করি। এখনকার যে ধরুন নতুন নতুন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসছে, তারা কি তাদের ফিউচার এই প্রফেশনে দেখতে পারে? মানে কি তারা রিটায়ারমেন্ট নিতে পারবে? আর যদি আজকে ধরুন বাই চান্স কোনো সাজেশন, মানে কোনো ইমপ্রুভমেন্ট যদি লাগে, কি কি ইমপ্রুভমেন্ট লাগে একটু যদি বলেন। আমি আজ থেকে 20 বছর আগে যখন প্রফেশনে এসেছিলাম, তখনও মনে শুনেছিলাম যে এই প্রফেশনটার মধ্যে প্রচণ্ড চাপ আছে। এই প্রফেশনটা আজকে থেকে 10 বছর পরে উঠে যেতে পারে। এখনও শুনছি প্রফেশনটার মধ্যে প্রচণ্ড বিপদ ঘনিয়ে আসছে, প্রফেশনটা কাল নয় কাল উঠে যেতে পারে। আর আগামী দিনেও থাকবে। তবে এই বিপদকে, এই সমস্যাকে সঙ্গে নিয়েই চলতে হবে। কারণ হচ্ছে আমার মনে হয় যে আমাকে একজন দাদা বলতো, আমি বেশ কিছু লোক ডিমোটিভেটিং স্পিচও দেয়, কিছু লোক মোটিভেটিং জায়গাতেও কথা বলে। আমি একজন দুজন দাদাকে আমি নাম কোট করছি না, কারণ নন ক্যামেরা কারণ আমাকে জিজ্ঞেস করে নাম কোট করা উচিত না, কিন্তু সেই দাদা আমাকে যতবার জিজ্ঞেস করেছি, দাদা আমি কি, তোমার কি মনে হয় তোমরা তো রিটায়ারমেন্টে প্রায় ভার্য রিটায়ারমেন্টের জায়গায় চলে এসছো, বা তোমরা রিটায়ার করে গেছো, আমরা পারবো করতে? খালি হাসি এক গালে তাদের উত্তর দেয়, অবশ্যই পারবি। আমি যখন জয়েন করেছিলাম আজ থেকে 25 বছর আগে, আমি রিটায়ার করছি, আমিও তখন শুনেছিলাম যে এই প্রফেশনটা রিটায়ার করা যাবে কি। আমার কথা এখানেই যে আমি যদি অনেস্টলি, আমি যদি এই মার্কেটে কাজ করতে পারি, আমি আমার যদি সঠিক যে ডাক্তারবাবুকে আমি দেখলাম, সেই ডাক্তারবাবুকে আমি রিপোর্ট করব, আমি যে কেমিস্টটা দেখলাম এই কেমিস্টে রিপোর্ট করব, আমি যে স্টকিস্টের কাছে যাচ্ছি স্টকিস্টের কাছে আমার যেটুকু কাজ সেটুকু কাজই করব, কোনো আনএথিক্যাল জায়গায় আমি নিজেকে জড়িয়ে রাখবো না। তাহলে আমি যদি আমার জায়গাটায় অনেস্টির থেকে একটু স্লিপ আউট করি, তাহলে আমার প্রফেশনে থাকার ক্ষেত্রে অসুবিধা আছে। যে কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্টি থাকতে পারি, আমার সেই ডাক্তারবাবুদের কাছে মিট করার ক্ষেত্রেও, কেমিস্টের কাছে মিট করার ক্ষেত্রেও, আমার স্টকিস্টের কাছে গিয়ে আমার কাজটা সম্পন্ন করার ক্ষেত্রেও, তাহলে আজকের দিনে দাঁড়িয়েও, বা আরেকটা জায়গা বলে রাখি, যেটা হচ্ছে যে এখনকার দিনে একটা বড় সমস্যা যেটা আমরা ফেস করছি, যে বিভিন্ন ডাক্তারবাবুদের চেম্বারে গিয়ে লাইন দিতে হয়, বিভিন্ন ডাক্তারবাবুদের চেম্বারে গিয়ে কার্ড দিতে হয়, বিভিন্ন, কারণ এত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এখন জায়গায় চলে এসছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কম্পিটিশনের জায়গায় চলে আসছে। সেই কম্পিটিশনটা আমরা যদি মানসিকভাবে না নিয়ে হৃদয়ের সঙ্গে নিই, আমার যে কলিগটা আমার সঙ্গে কম্পিটিশন করছে, তাকে যদি আমি নিজের ভাইয়ের মতো বা নিজের বোনের মতন করে চিন্তাভাবনা করি, তাহলে হয়তো আমাদের মধ্যে যে টাসেলটা হচ্ছে এই কাজ করতে গিয়ে, সেটাকেও আমরা ওভারকাম করতে পারবো। আর টাসেলকে যদি আমরা ওভারকাম করতে পারি এবং পাশাপাশি আমার অনেস্টিটাও থাকে, তাহলে আমার মনে হয় যে একটা সময় দাঁড়িয়ে আমরা, এখনকার যে জেনারেশন আছে তারাও আগামী দিন রিটায়ারমেন্টের হাত বাড়াতেই পারে। তিনটে বুলেট পয়েন্ট, মানে তিনটে পয়েন্ট যেটা ইমপ্রুভমেন্টের দরকার আপনার মনে হয় এখনকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের আছে, বা না থাকলেও আপনি বলতে পারেন যে না, তাদের মধ্যে সেটা রিকোয়ার্ড নেই। না, তিনটে। ব্যাপারটা হচ্ছে যে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে প্রথমে 1 নম্বর যে একটু ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি না হয়, কারণ উল্টো দিকের যে যারা মানুষগুলোর সঙ্গে আমাদেরকে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয়, যেটা একজন ডাক্তারবাবু, ভারত সমাজের সবচেয়ে শিক্ষিত একজন মানুষ, উল্টোতে আর একদিকে হচ্ছে কেমিস্ট, আর একদিকে হচ্ছে স্টকিস্ট। এদের কাছে একটু ভালো ব্যবহার করা প্রয়োজন। 2 নম্বর, আমি আগেও বলার সময় বললাম যে অনেস্ট থাকতে হবে, এনি পয়েন্ট অফ ভিউ অনেস্ট থাকতে হবে। আমার কাজের দিক থেকে আমাকে অনেস্ট থাকতে হবে, যাতে আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা হয় যে তুমি তোমার দিকটা, আমি 100% অনেস্ট কেউ হয় না আমাদের প্রফেশনে, কেন যে কোনো প্রফেশনে হোক 100% অনেস্ট কেউ না, অ্যাটলিস্ট 95%, 98% অনেস্টি আমার থাকে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে অবশ্যই অবশ্যই অবশ্যই, যেটা হচ্ছে মার্কেটে এসে অনেক সিনিয়র দাদারা এখনো পর্যন্ত মার্কেটে আছেন, তাদের সঙ্গে টাচে থাকা, তাদের সঙ্গে সুবিধা অসুবিধা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়া, যে আমি কোন জায়গাটা ঠিক করছি, কোন জায়গাটা ভুল করছি। আমি বিশ্বাস করুন, আমি আজকে 20 বছর প্রফেশনটা আছি, আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি, আমি চাই এবং বিভিন্ন প্রয়োজনে আমি এখনো পর্যন্ত সিনিয়রদের হেল্প নিই, যে দাদা আমি এই জায়গাটা আটকে গেলাম, আমি এখানটা কীভাবে করবো বলো তো, বা আমি মনে হচ্ছে যে কোনো জায়গায় ডাক্তারবাবুকে এটা বললাম, এটাকে আমি বলা ঠিক হলো, কেমিস্টকে আমি এভাবে প্রোডাক্টটা রাখতে অ্যাপ্রোচ করলাম, আমার কি এই অ্যাপ্রোচটা ঠিক হলো না, আমি অন্য কোনো অ্যাপ্রোচ করতে পারি। এই ডিসকাশনটা করুন সিনিয়রদের সাথে, এই ডিসকাশনটা করলে আপনি হয়তো আগামী দিনে
আরও ভালো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠতে পারবেন বলে এটা আমি মনে করি। বড় কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা ছোট কোম্পানি, মানে আমি 1 থেকে 50তম যে কোম্পানি তাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বা ধরুন আউট অফ 50-এর বাইরে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে কি আপনি কোনো ডিফারেন্স দেখতে পান, না আপনার সেমই মনে হয়? একদম সেম, কোনো ডিফারেন্স নেই। কারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোনো ছোটো বড়ো কোম্পানি হয় না। ছোটো বড়ো কোম্পানির টার্ন ওভারে হয়, কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে মনে করবে যে আমি একটা কম র্যাঙ্কিং কোম্পানি তো নিজেকে আপগ্রেড করবো, নিজেকে আপগ্রেড করতে পারে, আমি সেরকম অনেক লোককে দেখেছি। আর যারা মনে করবে যারা বড় কোম্পানি তথাকথিত যাদের ব্যবসা বেশি, টার্ন ওভার বেশি, তারা বড় কোম্পানি হিসেবে নির্বাচিত হয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে বড় কোম্পানি ছোট কোম্পানি হয় না, এটা আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত। কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস প্রফেশনের ছেলে ধরুন একটা কোম্পানিতে লং টার্ম কাজ করছে, সেইটাকে আপনি খুব ভালোভাবে দেখবেন, না কোনো সেলস প্রফেশনের ছেলে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে 1 বছর একটা কোম্পানি, সেকেন্ড বছর একটা কোম্পানি, একটা ভালো হাইক নিয়ে একটা নিজের জায়গাটা সেটেল করছে, কোনটাকে আপনি বেশি প্রেফারেবল বা সুটেবল মনে করেন? আজকের দিক দাঁড়িয়ে মানে আজকের সময় দাঁড়িয়ে কেউ আমাদের বোকা বলে, আবার কেউ যারা ঘন ঘন চেঞ্জ করে তাদেরকে চালাক বলে। আমি মনে করি যে ইকোনমিক্যাল ইনফ্লেশন যেভাবে বাড়ছে ভারতবর্ষে, যেখানে ইনফ্লেশন রেটটা যেভাবে ইনক্রিজ করছে, আমার যে কোম্পানির চাকরি করি সেই কোম্পানিতে মালিকের কাছে আমার সেই গ্রিভান্সেসটা রাখা উচিত যে আজকে যে ইকোনমিক্যাল ইনফ্লেশন হচ্ছে, আপনিও সেই ইনফ্লেশন রেট অনুযায়ী আমার মাইনেটা বাড়ান। এটা সলিউশন নয়, হতে পারে না, বা সলিউশন মনেও হয় না আমার। আমি আরেকটা কোম্পানিতে গিয়ে আমার ইকোনমিক্যাল স্ট্যাটাসটা একটু বাড়ালাম, তারপরে আমি মনে হলো যে না, আমি এই কোম্পানিতে থেকে আরেকটা কোম্পানি আমার 5 বছর 5,000 টাকা আরও এক্সট্রা দিচ্ছে, আমার ইকোনমিক্যাল স্ট্যাটাস আরেকটু বাড়বে, চলে গেলাম। এটা আমি কটা ভালোভাবে আমার ভালোভাবে মনে হয় না, কিন্তু আজকের জেনারেশনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল বলে মনে করে। এবং একটা আমি অনেক ডাক্তারবাবুদের কাছে শুনেছি যে বলতে যে এটা দেখেছো, 1 বছর এই কোম্পানিটাতে আসছে, তারপর ভাবছে আরেকটা কোম্পানিতে আসছে, তারপর বলছে আরেকটা কোম্পানিতে আসছে, এরকম হচ্ছে। তবে আমার মনে হয় হ্যাঁ, অবশ্যই আজকের দিনে ইকোনমিক্যাল স্ট্যাটাসটাকে ঠিক রাখার জন্য ভারতবর্ষের যে সমস্ত আইন কানুনগুলো আছে, সেই আইন কানুনগুলোকে আমাকে আশ্বস্ত করে, যদি আমার মনে হয় যে আমার গ্রিভান্সেস আছে, যে আমার কোম্পানিতে আমার স্যালারিটা বাড়ানো যেতে পারে, তাহলে সেই গ্রিভান্সেসটা আমার নিজের কোম্পানির মালিক পক্ষের কাছে রাখা উচিত, যে আমার আজকের দিনে আমাকে যেই এই পয়সায় আমাকে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হচ্ছে, আমি এই স্যালারি পাই, আমার ক্ষেত্রে একটু স্যালারি আপনি ইনক্রিজ করুন। সেক্ষেত্রে আমার কোম্পানির থেকে জায়গাটাও ঠিকঠাক থাকবে, পাশাপাশি আমার মার্কেটে আমার আমার ইমেজটাও ঠিক থাকবে, আমার বলে আমি মনে করি। এখন তো মার্কেটে দেখবেন, আগে যেমন আমরা দেখতাম কি বিএসসি স্টুডেন্টকে বেশি প্রেফার করা হতো, তো এখন বিকম বিএস সমস্ত স্টুডেন্টই আসছে, এমনকি ক্লাস 12 পাসের পরেও দেখেছি কিছু কোম্পানি হয়তো সিলেক্ট করে নেয়। তো মার্কেটে বিএসসি বিকম বিএ এগুলো কি একটু হলেও ম্যাটার করে, না সেম আপনার কাছে কি মনে হয়? ক্লাস 9, 10, 11, 12-এর যদি কেউ বায়োলজিটা পড়ে, সে তো যদি বিএসসি স্টুডেন্ট হয়, বা সে যদি কমার্স বা আর্টস গ্র্যাজুয়েটও হয়, তাতেও কোনো অসুবিধা নেই। তাকে বায়োলজির পার্টটা একটু স্ট্রং থাকতে হয়, একটু বায়োলজিক্যাল পার্টটা একটুখানি বেশি আমাদের প্রফেশনকে রিলেট করে। আমার প্রফেশনে যেখানে সায়েন্টিফিক নলেজটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেই সায়েন্টিফিক নলেজের জায়গাটা যদি একটু ইনক্রিজ করা যায়, একটু যদি পড়াশোনা করা যায়, এগুলো হয়তো আমরা ক্লাস 9, 10-এ পড়িনি, যেটা যদি সময় আমি একটুখানি পড়তে পারি, এখন আমার ব্রেন অনেক ম্যাচিওর, আমি যদি সেটা 3 মাসও পড়ি, বা ভারতবর্ষে যে কোনো আমার শরীরের যে সিস্টেমসগুলো আছে, সিস্টেমগুলোর উপর যদি একটু নলেজ থাকে, আমার মনে হয় না কোনো স্ট্রিমটাই এই প্রফেশনের ক্ষেত্রে ঠিক, সব স্ট্রিমটাই ঠিক। তবে আমি এই 11, 12-এ মানে 12 পাসের ব্যাপারটা আমার একটু রিজার্ভেশন আছে। আমার মনে হয় না আমার প্রফেশন এখন পর্যন্ত সেই লেভেলে ডিগ্রেডেড হয়েছে যে আমার এখানে 12 পাসের ছেলে কাজ করার মতো জায়গা তৈরি হয়েছে বলে। এতটা ডিগ্রেড আমার প্রফেশন হয়নি। আমাদের এই প্রফেশনে গ্রুমিং পার্টটাকে আপনি কতটা মানে ইম্পর্টেন্ট পার্ট দেখেন, গ্রুমিং পার্টটাকে স্পেশালি? এই তো গ্রুমিং পার্ট নিয়ে তো এতখানি কথা বললাম, গ্রুমিং পার্টটা খুব ইম্পর্টেন্ট। আজকে একটা ছেলে যখন মার্কেটে প্রথম নতুন কাজ করতে আসছে, তার যদি সঠিকভাবে গ্রুমিংটা না হয়, সে যদি না জানে, এটিকেট যদি না জানে, তার বিহেভিয়ারাল পার্ট যদি ঠিকঠাক না হয়, তার যদি ডাক্তারকে প্রোডাক্ট রিপ্রেজেন্ট করছে সেটা যদি ঠিকঠাক না হয়, আমি একটা কেমিস্ট, একটা সাধারণ একটা মানুষ, তার সঙ্গে কী আর কথা বলে সেটা যদি ঠিকঠাক না হয়, আমি স্টকিস্টের কাছে কী কতখানি বলতে পারি, কতখানি বলতে পারি না, কতখানি এথিক্যাল, কতটা আনএথিক্যাল, এই পার্টগুলো যদি একটা ঠিকঠাক না হয়, তাহলে প্রফেশন ডিফিকাল্ট হয়ে যাবে। আমি এই গ্রুমিং পার্টটাও বললাম যে গ্রুমিং পার্টের ক্ষেত্রেও যাতে একটু সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখা যায়, এবং গ্রুমিং পার্টের ক্ষেত্রে যাতে আমরা নিজেদের মধ্যেও চর্চা করতে পারি। তো নিজেদের মধ্যে চর্চা করতে পারি, যদি আমার গ্রুমিং ধরলাম, আমি একটা এমন একটা কোম্পানি সেজার থেকে এসেছি যেখানে আমার ঠিকমতো গ্রুমিং হয়নি,
আমার যদি ইচ্ছে থাকে আমি আমার যে কোনো সিনিয়রের সঙ্গে কথাবার্তা বলে আমার গ্রুমিংটাকে ডেভেলপ করতে পারি, কিন্তু উইদাউট গ্রুমিং এই প্রফেশনে খুব মুশকিল আছে। সব প্রফেশনেই দেখবেন ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের খারাপ দিকও আছে, ভালো দিক আছে। তো আপনার মতে ৩ টে ভালো দিক যদি বলেন মানে এই প্রফেশনের? তিনটে ভালো দিক বলতে আমার সেটা সবচেয়ে বেশি মনে হয় যে আমি এই প্রফেশনে থেকে সমাজের সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি শিক্ষিত মানুষদের সঙ্গে আমি রেগুলার ওঠা বসা করতে পারি, এবং রেগুলার ওঠা বসা করা মানে যেগুলো তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি এবং তাদের থেকে অনেক কিছু জানতে পারি। কারণ প্রত্যেক যখন পার্সেন্টটা ডাক্তারবাবু হয়, তার থেকে কথাবার্তা বলার মাধ্যমে অনেক কিছু জানা যায় যেগুলো আমার অজানা থাকে, ছিল বা আছে। এইটা একটা বিরাট ভালো দিক। মধ্যে হচ্ছে যে আমার যে কোনো পরিস্থিতিতেই আমাকে কোনো একটা বদ্ধ করে, কোনো একটা বদ্ধ সময়ের মধ্যে আমাকে থাকার মধ্যে আমাকে বাধ্যবাধকতা থাকে না। আমি আমার কাজটাকে আমরা ফ্লেক্সিবল ওয়েতে আমি আমার ডাক্তারবাবুরা যেরকম সময় দিচ্ছেন সেই সময়ের মধ্যে দিয়ে আমি কাজটাকে নিয়ে যেতে পারি। কাজেই হচ্ছে যে আমাকে এই সময়তে আমাকে ঢুকতে হবে, এই সময়তে আমাকে বেরোতে হবে, এই জিনিসটা তো নেই, কিন্তু তার মধ্যেও তো আমাকে হয়তো সকালবেলা কোনোদিন 6টার সময় বেরোতে হচ্ছে, কোনোদিন 7টার সময় বেরোতে হচ্ছে। বেরোনো ঠিক নেই, ঢোকারও ঠিক নেই, কিন্তু তার মধ্যে কি একটা কোনো একটা বদ্ধ ঘরের মধ্যে আমি হয়তো কাটাচ্ছি না, আমার সারাদিন একটা ওপেন এয়ারে কাটাচ্ছি। এটা একটা আমার কাছে ভালো দিক বলে মনে হয় আমার এই প্রফেশনটার ক্ষেত্রে। আর একটা ভালো দিকের ক্ষেত্রে এই প্রফেশনটা থেকে যেমন উল্টো দিকে মানুষটা সমাজে সবচেয়ে শিক্ষিত, তার সঙ্গে মিশার সুযোগ থাকে, তেমনই নিজের নলেজকে যদি মনে করি, আমি নিজের নলেজকে প্রচুর বাড়িয়ে নেওয়ার, প্রচুর ইনক্রিজ করার জায়গা থাকে, যেটা ইন ফ্রন্ট অফ এনি পয়েন্ট অফ ভিউ, যে সাইন্টিফিক সায়েন্স হতে পারে। আমি খুব একটা ভালো ইংলিশ জানি না, আমি একটা জায়গা থেকে এসেছি, আমি খুব একটা ইংলিশ ভালো শিখিনি, কিন্তু আমি যদি মনে করি এই প্রফেশন থেকে আমি নিজের ইংলিশ নলেজটাও বাড়িয়ে ফেলতে পারি, এটা একটা আমার প্রফেশনের বিরাট বিউটি। মানে যে নলেজটা আমার মধ্যে কম আছে, যদি আমি মনে করি এখানে এই প্রফেশনে থেকে সেটাকে আমি যদি সবাইকার সঙ্গে ঠিকমতো মিলেমিশে ইউনাইটেড ওয়েতে থাকতে পারি, আমার সেই জায়গাটা আমি অনেকটা ইনক্রিজ করার জায়গা থাকে। এবং অবজার্ভার কথা, এই প্রফেশনে আর একটা জিনিস হচ্ছে যে সবাই আমরা ইউনাইটেড ওয়েতে হেসে খেলে সারাটা দিন কাজ করি, একে অপরের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যম দিয়ে, বিভিন্ন সুখ দুঃখের আদান প্রদানের মাধ্যম দিয়ে আমরা কাজটা করি। একটা একটা ভ্রাতৃত্বমূলক একটা বাদারুট একটা ফিলিংস থাকে আমাদের মধ্যে। তো সেরকম ভাবে কাজটা করে যাই বলে একটা এখনো মনের মধ্যে আমার ভালো দিকটা বলে মনে হয় এই কয়েকটা দিক। আর খারাপের মধ্যে এটা হচ্ছে যে আহ, 1 নম্বর হচ্ছে এই রোদ জল বৃষ্টিতে আমাকে প্রতিদিন এই ওপেন এয়ারে কাজ করতে, যেটা খারাপ দিক। মানে সেখানে আমার সমস্তটাকেই আমাকে হয়তো উপেক্ষা করে, যদি বৃষ্টির মধ্যে হচ্ছে আমাকে পুরোটা ভিজে কাজ করতে হচ্ছে, রোদের মধ্যে 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াসে আমাকে কাজ করতে হচ্ছে, অথবা খুব ঠান্ডা যখন পড়ছে 9-10 যখন নামছে, তখন সকালবেলা 6টার সময় বেরিয়ে কোনো ডাক্তারবাবুকে কার্ড দেওয়ার থাকলে আমাকে কার্ডটা দিতে যেতে হচ্ছে, বা আমাদের কোনো কলিগকে দিতে হচ্ছে। তো সেটা একটা পেনফুল সাইড অফ আওয়ার জব। আর অন্য দিকটা যদি ধরি খারাপের মধ্যে, একটা খারাপ দিক এটা খুব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সেটাকেই সূত্র ধরে সেটাকেই সামনে রেখে এগিয়ে যাই। এটা যেমন টার্গেট, অ্যাকচুয়ালি একটা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে টার্গেটটা কিন্তু প্রধান বিষয় নয়। টার্গেটটা হচ্ছে তার মানে বাই প্রোডাক্ট, টার্গেটটা আমার বাই প্রোডাক্ট। আমি কিন্তু এখন সমস্যা হচ্ছে, এখন কিছু কোম্পানি কর্তৃপক্ষও আছে এবং কিছু আমরা কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা মনে করি যে আমি টার্গেটটা আমায় করতে হবে, তার জন্য বাকি সবই জলাঞ্জলি দিয়ে দিই। কিন্তু আমাকে টার্গেটটা করতে গেলে আমাকে যে সিস্টেমটা ফলো করতে হয়, সেই সিস্টেম মতো আমরা কেউ ফলো অর্ধেক লোক করি না। কিন্তু টার্গেটের জন্য যেটাই বলে এই টার্গেট ওরিয়েন্টেড একটা প্রেশার থাকে, এই টার্গেট ওরিয়েন্টেড প্রেশারটা যতটা থাকার কথা নয় ততটা আমরা নিয়ে ফেলি হয়তো। 3 নম্বর জায়গাটা হচ্ছে যে কোনো কোনো জায়গায় মনে হয় যে সমাজের কিছু, যেমন আমি বললাম সমাজে খুব ভালো সমাজের সঙ্গে যারা শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ তাদের সঙ্গে আমাদের ইন্টারাক্ট করতে হয়, আবার এমনও পার্টে কিছু একটা আমাদের কাজ আছে যেখানে সমাজে কিছু এমন মানুষের সঙ্গে আমাদের ইন্টারাক্ট করতে হয় যেখানে কোনো কোনো সময় আমাদের মান সম্মানেরও ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। তো তো সেখানটা থেকে অ্যাভয়েড করে, সেখানটা থেকে নিজেকে দূরে সরিয়ে যতখানি কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর একটা কথা আবার বলবো যে একটা মানে যে কোনো কোম্পানির ক্ষেত্রে বিশ্বাস, ট্রাস্ট একটা বড় জায়গা, সেই ট্রাস্টের জায়গাটা যাতে মেনটেন করে কাজটা করা যায়, সেই জন্যই। আমরা ধরুন অনেক সময় যখন চেম্বারে মানে বসে থাকি তখন অনেক সময় পেশেন্টরা আমাদেরকে সেইভাবে হয়তো বিহেভ করে না বা ট্রিট করে না।
তো এই জায়গাটা কি করে আপনি বলবেন ইয়াং জেনারেশনকে, কারণ অনেক সময় দেখি তারা কনফ্লিক্টে জড়িয়ে পড়ে তাদের সঙ্গে, তো এই জায়গাটা তারা কিভাবে নিজেকে সামলাবে বা কিভাবে তারা সেই জায়গাটায় বিহেভ করবে, যদি আপনি একটু সাজেশন দেন। আমি বলার আগেও বলেছি যে আমাকে আমাকে যেহেতু অনেকটা সময় আমাকে চেম্বারের বাইরে, কেমিস্ট্রির বাইরে, স্টকিস্টের বাইরে বা বিভিন্ন জায়গায় আড্ডার সময় কাটাতে হয়, আমাদের প্রথম কথা আমার পেশেন্ট যেখানে কাজ দেখাতে এসছে তার পেশেন্টের দেখানোটাই প্রায়োরিটি। আমার কাজটা যেমন আমার ভারতবর্ষের আইন বলছে যে রাইট ফর ওয়ার্ক, আমার কাজ করার অধিকার আছে চেম্বারেতে। আমার WHO যেমন বলছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা ডাক্তারের চেম্বারে ঢুকে কাজ করার অধিকার আছে, ঠিক তেমনভাবেই একটা একটা পেশেন্টেরও ডাক্তারকে দেখানোর অধিকার আছে। ডাক্তারবাবু যে সিস্টেমটা করেছেন, যদি কোনো জায়গায় পেশেন্টের শেষে হয়, কোনো জায়গায় পেশেন্টের মধ্যিখানে হয়, কোনো জায়গায় পেশেন্টের আগে হয়, আমার মনে হয় সেটাই করা উচিত। পেশেন্ট অধৈর্য হয়ে যদি কোনো কথাবার্তা বলে, সেটা মনে হয় আমার তর্কাতর্কির মধ্যে না গিয়ে পেশেন্টের জন্য আমরা যেগুলো করতে পারি সেইগুলোকে আমরা হাইলাইট করতে পারি। আমরা যেগুলো, যেমন আমরা ধরুন আমরা যেমন এই যে স্পুরিয়াস ড্রাগ, এই স্পুরিয়াস ড্রাগ নিয়ে আমরা ডাক্তারবাবুদের সচেতন করি, মাঝে মাঝে আমরা কেমিস্টকে সচেতন করি, বা এই ধরনের ড্রাগের ক্ষেত্রে স্পুরিটি থাকতে খারাপ থাকতে পারে, এই ধরনের ড্রাগগুলো ভালো হতে পারে, সেগুলোও যে আমরা ডাক্তারবাবুদের কাছে বলি। বা ওষুধের দাম বাড়া কমাটা আমাদের হাতে নেই, একটা পেশেন্ট আমাদের মনে করে যে এরা এসে গেছে এরাই ওষুধের দামটা বাড়ায়। ওষুধের দাম বাড়ার দাম কমাটা সম্পূর্ণটাই এটা ভারতবর্ষের সরকার দ্বারা এটা নির্ধারিত হয়, এবং কিছুটা আমাদের কোম্পানির মালিক পক্ষ নির্বাচিত করেন, এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোনো ডাইরেক্টলি হাত থাকে না। সেটা কোনো একটা জায়গায় যদি বোঝানো যায় ঠান্ডা মাথায় সুন্দর করে, সেটা বেশি অ্যাকসেপ্টেবল, কোনো দ্বন্দ্বের মধ্যে গিয়ে লাভ হয় না। আর ধরো আমাদের নেক্সট প্রজন্ম বা এখনকার যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা যারা হুগলিতে কাজ করছে, তাদের জন্য যদি তোমার তরফ থেকে কিছু বার্তা। ওই একটাই বার্তা, আমি যে তুমি মার্কেটে থাকো, মার্কেটের নিয়ম মেনটেন করে থাকো, অনেস্টলি কাজ করো, সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখো, সিনিয়রদের সঙ্গে থেকে গাইডেন্স নাও, তাতে এই টাইপের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা সেলস রিপ্রেজেন্টেটিভদের ওপর আমি এই টাইপের আরও ভিডিও আনবো, আরও অনেক সিনিয়র এমদের সঙ্গে আমরা কথা বলবো। তো পারলে চ্যানেলটিকে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, এবং পারলে কমেন্ট করবেন। কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যদি কিছু ইমপ্রুভমেন্টের দরকার থাকে। তো